তো বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই স্মৃতিচারণ, ম্যান্ডি স্মৃতিচারণ। ম্যান্ডি যে পুরনো স্মৃতিগুলোকে নিয়ে গতকালকে একটা ভিডিও করেছে, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। দেখো, ওই বক্তব্যতে আসার আগে আমার কিছু বক্তব্য নিজের তরফ থেকে রয়েছে। যেটা হচ্ছে, আমরা না যখন অন্যায় করি, ভুল করি, তখন আমরা বুঝতে পারি না যেটা অন্যায় হয়ে গেছে বা ভুল হয়ে গেছে। বা যখন কোনো পদক্ষেপ তুলে নিই অন্যায়ের দিকে বা ভুলের দিকে, তখন কিন্তু পরবর্তীকাল কি হবে, পরবর্তীকালে এই অন্যায় বা এই ভুলের জন্য কি আমাদের পস্তাতে হবে কি হবে না, কতটুকু আমাদের সাফার করতে হবে, কতটুকু কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, কত কিছু স্যাক্রিফাইস করতে হবে, এগুলো কিন্তু আমরা কেউই চিন্তা করি না। কেউ চিন্তা করি না। হঠকারিতা বশত বা বা বলতে পারো কোনো মোহের বশবতী হয়ে যদি আমরা কোনো কাজ করে ফেলি এবং সেই কাজ যদি আমাদের জীবনে চরম কি বলবো খারাপ কাজ হয়ে থাকে, তাহলে তো জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। সেরকমই ম্যান্ডি, গতকালকে একটা ভিডিও দেখেছি, ম্যান্ডি যে নিজের স্মৃতিচারণ করছে এবং ম্যান্ডির জীবন কাহিনী যেটা বললো, কোনো জায়গায় আফসোস, কোনো জায়গায় মানে অনেক কিছু না পাওয়ার বেদনা আর পুরনো কষ্টের কথা ম্যান্ডি বলল। এগুলো সব কিছু নিয়েই আজকে আমার ভিডিও। চলো তোমাদের সবাইকে আগে ওয়েলকাম করে নিই। গতকালকে ভিডিওতে আমি তোমাদেরকে ওয়েলকাম করিনি, একবারও করিনি। ভিডিওর মধ্যে ঢুকে গেলে না একদম মাথার মধ্যে থেকে চলে যায় সেটা। তো চলো সর্বপ্রথমে ভিডিওটা তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। হ্যাঁ, ম্যান্ডি কি বললো? ম্যান্ডি বলল যে আমি তো পালিয়ে বিয়ে করেছি, সেই কারণে না আমার এই সব জিনিসগুলো অধরা রয়ে গেছে। কোনগুলো অধরা রয়ে গেছে? যেমন যারা অনুষ্ঠান করে বিয়ে করে, বিয়েতে বাসি বিয়ে, সিঁদুর দান, তারপরে হচ্ছে ঘরে গৃহপ্রবেশ, তারপরে এসে ঘরের খেলা, অনেকগুলো খেলা, অনেক 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 কিছু কিন্তু থাকে একটা বিয়েতে। আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতনী ধর্মের বিয়েতে কিন্তু প্রচুর নিয়মকানুন থাকে এবং প্রত্যেকটা নিয়মকানুন কিন্তু খুব মিষ্টি এবং প্রত্যেকটা নিয়মকানুন অধিবাস থেকে বিদায় পর্যন্ত, বিদায় থেকে বৌভাত অবধি প্রত্যেকটা নিয়মকানুন কিন্তু খুব মিষ্টি নিয়মকানুন এবং ভীষণ উপভোগ করি সেগুলোকে, তাই তো? যারা এই নিয়মাবলীর মধ্যে দিয়ে যায়নি, মনে করো যারা পালিয়ে বিয়ে করেছে, তারা কিন্তু সব কিছুই মানে মিস করে গেছে আমি মনে করি, যদি আমি অনুষ্ঠান করে বিয়ে না করতাম। এবার আসি আমার কিছু বক্তব্যে। ম্যান্ডির কথা বলার আগে আমি আমার কিছু বক্তব্য রাখি। সেটা হচ্ছে, দেখো, প্রত্যেকটা মানুষের কিছু চিন্তা ভাবনা থাকে, প্রত্যেকটা মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, প্রত্যেকটা মানুষের কিছু ইচ্ছে থাকে। সেরকমই তোমাদের শুনলে একটু অবাক হয়ে যাবে, তোমরা শুনলে একটু অবাক হয়ে যাবে আমি যেটা বলতে চলেছি। সেটা হচ্ছে, এই যে ম্যান্ডি বললো না যে এই যে পালিয়ে বিয়ে করেছি, অনেক কিছু মিস করে গেছি, অনেক কিছু, কিন্তু বিশ্বাস করো আমার না ভীষণ ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার, ভীষণ ইচ্ছে ছিল। যে কি সুন্দর, মানে আমি না একটু মানে এই ধরনের কৌতূহল জিনিসগুলো বা বলতে পারো মানে উত্তেজনামূলক যে জিনিসগুলো, মানে বাড়িতে সবাই একটু মানে বলে না যে সেই সময়টা আলাদা একটা লেভেলের হয়, তো সেই সব জিনিসগুলো আমি বেশি পছন্দ করি। তো ভীষণ ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার। তো দুঃখের বিষয়, যার সাথে পালাবো, একা একা তো পালানো যায় না, যার সাথে পালাবো সেই মানুষটাকে আমি খুঁজে পাইনি, সেই জন্য আর পালানো হয়নি। সেই যে স্বপ্নটা আমার অধুরা রয়ে গেছে যে পালিয়ে কোনো দিন বিয়ে করবো। এই আমি শুনেছি মানুষে পালিয়ে বিয়ে করতে চায় না, মানুষে অনুষ্ঠান করেই বিয়ে করতে চায়। এবং আমি প্রথম আমার জীবনে এটা হয়েছে, মানে আমি চেয়েছিলাম যে না, পালিয়েই বিয়ে করবো, ভীষণ একটা মজাদার একটা ব্যাপার হবে, পরে অনুষ্ঠান হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু পালিয়ে বিয়ে করবো। কিন্তু হয়তো ঠাকুর আমার থেকে বেশি আমার মা বাবার প্রার্থনাই শুনেছে, সেই কারণে হয়তো আমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে পেরেছে, কারণ আমি হচ্ছে বংশের একমাত্র কন্যা সন্তান। সেই কারণেই হয়তো ঠাকুর চায়নি যে মা বাবা পুরো বংশের সবারই একটা আশা আকাঙ্ক্ষা থাকে, তাদের আশা আকাঙ্ক্ষার জল ফেলে দিতে। সেই কারণে হয়তো সেই মানুষটাকে খুঁজে পাইনি যেই মানুষটা আমার হাত ধরে পালাবে, সেই মানুষটাকে পাইনি। আচ্ছা, বাদ দিলাম সেই কথাটা, একটা হাসিই পেলো সেই কথাটা ভাবলে, পরে হাসিও পায় এবং কোনো না কোনো জায়গায় খারাপ লাগে, কোনো না জায়গায় দুঃখ লাগে। অবশ্যই দুঃখ খারাপ তো আছেই, সাথে হচ্ছে হাসিও পায়। কি অদ্ভুত কথা ভাবি আমি। আগে বাচ্চা সংক্রান্ত একটা কথা বলেছিলাম তোমাদেরকে, আজকে বিয়ে সংক্রান্ত কিছু কথা বললাম। তো চলো ম্যান্ডিকে নিয়ে ঢুকে যাই। আমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি করতে বসিনি, ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছি। অবশ্যই সমালোচনা আমি করতে বসেছি, সমালোচনা সত্যি সমালোচনা হচ্ছে এমন করব যেটাকে তোমরা উপভোগ করতে পারো। সব সমালোচনা মানেই
যে সব কিছু নেগেটিভ সমালোচনাই করতে হবে এমন কিন্তু নয়, কিছু সমালোচনা পজিটিভ সমালোচনাও করা যায়, কিছু কিছু কথা সুন্দর করে আলোচনা করা যায়, আর পজিটিভ কথাগুলোকে নিয়েও আলোচনা করা যায়, তাই না? সমালোচনা তো এরকমই হওয়া উচিত আমার মনে হয়। তো ম্যান্ডি গতকালকে ভিডিওটার মধ্যে ম্যান্ডি অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিয়ে, সেটা পালিয়ে বিয়ে করো আর অনুষ্ঠান করে বিয়ে করো, বিয়ে হচ্ছে দুটো পরিবারের মেলবন্ধন, দুটো মানুষের যেরকম মেলবন্ধন, দুটো পরিবারের মেলবন্ধন, তাই তো? তো আমরা আমাদের সমাজে এমন অনেক পরিবার দেখেছি, এমন অনেক মা বাবাকে দেখেছি, এমন অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা হয়তো অনুষ্ঠান করে বিয়ে করেছে, বিয়ের পরে এসে সাফার করছে, পারিবারিক দিক থেকে সাফার করছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল নেই সেদিক থেকে সাফার করছে। আবার এমন অনেক দেখেছি যারা পালিয়ে বিয়ে করেছে, যারা কারোর আশীর্বাদই নেয়নি, কারা অনুষ্ঠান করেনি। দেখো, অনুষ্ঠান মানে তো 10জন গুরুজন আসবে আমাদের বাড়িতে এবং তারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ নিয়ে আমরা পরগৃহে গমন করব, তাই তো? কিন্তু সেই আশীর্বাদ নিয়েও কিন্তু আমরা দেখেছি বহু 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 বধূ নির্যাতন হয়েছে, বহুকে হত্যা করা হয়েছে, বা বলতে পারো বহু ক্ষেত্রে বহু বউকে মানে বাড়ির গৃহবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল হয়নি, এরকম দেখতে পেয়েছি। এবং এমনও অনেক জায়গায় দেখতে পেয়েছি যারা পালিয়ে বিয়ে করেছে তাদের মতন সুখী এই পরিবারে আর কেউ নেই, এই পৃথিবীতে আর কেউ নেই, এরকমও পরিবার দেখতে পেয়েছি যেখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশাল মিল, বিশাল মিল, তারপরে হাজব্যান্ড ওয়াইফ মানে একে অপরের জন্য বাঁচে, এরকম মিলও দেখতে পেয়েছি। সর্বক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু পালিয়ে বিয়ে করার ক্ষেত্রেও দেখেছি তাদের মধ্যে অমিল, বিয়ে করলো, পালিয়ে বিয়ে করলো, ডিভোর্স হতে হতে সময় লাগলো না, অশান্তি, মারপিট, হাজব্যান্ড কোনো কাজ করছে না, স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার অশান্তি, মেয়ের বাড়ি থেকে মেয়েকে নিয়ে চলে গেল, ছেলে আলাদা হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল। কিন্তু আবার কোনো কোনো জায়গায় দেখেছি পালিয়েও বিয়ে করেছে কিন্তু এত সুখী, এত সুখী, এত ভালো, দিনে দিনে ওদের ডেভেলপ হচ্ছে, এরকমও দেখেছি। অনুষ্ঠান করে বিয়ে করেছে, কোনো জায়গায় দেখেছি ভীষণ ভালো এবং কোনো জায়গায় দেখেছি ভীষণ খারাপ। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে আমাদের বলে না জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে নিয়ে, তো ওটা হচ্ছে ঠাকুর লিখে রেখেছে, ওটা ঠাকুর লিখে রেখেছে, এবং কার কপালে কি হবে সেটা আগের থেকে নির্ধারিত থাকে, বুঝতে পেরেছো? যেমন ওই যে আমি বললাম যে আমার খুব ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করা, সেটা হয়নি, আমার অনুষ্ঠান করে বিয়ে হয়েছে এবং প্রত্যেকের আশীর্বাদ নিয়ে বিয়ে হয়েছে। যে যাই হোক, ওই জন্যই বললাম যে ম্যাটারটা হচ্ছে তুমি কতটা ভালো সংসার করছো। এবং আমি যদি মনে করি তুলনামূলকভাবে যারা অনুষ্ঠান করে বিয়ে করে তার থেকে অনেক বেটার কিন্তু তুমি রয়েছো, অনেক বেটার তুমি রয়েছে। শুধুমাত্র অনুষ্ঠানগুলো, রিচুয়ালসগুলো করবে বলে তুমি পস্তাচ্ছ এমন নয়, কিন্তু এটা ঠিক নয়। হ্যাঁ, কিছু কিছু আশা থাকে যে অমুক কাজ করতে ইচ্ছা করে, অমুকটা করতে ইচ্ছা করে, অমুক জায়গায় আমি অমুকটা করিনি, এগুলো হয়, এগুলো হয়। কিন্তু তুমি যা পেয়েছো অনেক 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 মানুষ যারা অনুষ্ঠান করে বিয়ে করে, সামাজিকভাবে বিয়ে করে, তারা কিন্তু পায় না একটা সুন্দর স্বামী, যেই স্বামীটাকে তুমি পেয়েছো। স্যান্ডির মতন স্বামী আমি মনে করি না, আমার চোখে আর নেই, এরকম এরকম স্বামী আমি দেখতে পাই না। এত ঠান্ডা, এত কি বলবো ভাষা খুঁজে পাই না, এরকম স্বামীকে আমি দেখতে পাই না, আমি এরকম স্বামী দেখতেই পাই না যে এইভাবে স্ত্রীকে ভালোবাসে, এইভাবে স্ত্রীকে আগলে ধরে রাখে, এইভাবে স্ত্রীকে সাপোর্ট করছে, প্রতিটা মুহূর্তে স্ত্রীকে সাপোর্ট করছে, প্রতিটা মুহূর্তে স্ত্রীর পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমাকে নেগেটিভ দেখলে পরে আমরা তোমাকে ধুইয়ে দিই, তোমাকে একদম ঝেড়ে কাপড় পরিয়ে দিই, সেই সময় তোমার হাজবেন্ড তোমার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাকে সাহায্য করছে। যখন আমরা আবার প্রশংসা করি, কোনো তোমাদের ভালো জিনিস দেখি প্রশংসা করি, এবং যখন দেখি তোমার খুব ভালো আছো, তখনও দেখি সুখের সময়ও স্যান্ডিকে দেখি তোমার পাশে পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের সুখটা উপভোগ করছো। যেই জায়গায় গিয়ে তোমার প্রাধান্যটা আগে কিন্তু স্যান্ডি রেখেছে। একটা হাজবেন্ড এতটা ভালো হতে পারে, স্যান্ডিকে না দেখলে বোঝা যায় না যে স্যান্ডি হচ্ছে মানে প্রতিটা মুহূর্তে তোমাকে প্রাধান্য দেয়, তোমার মতামতের প্রাধান্য দেয়। দেখো, অনেকে অনেক কথা বলবে, আমিও বলেছি যে হ্যাঁ, যেহেতু স্যান্ডি কোনো কাজ করে না বা স্যান্ডি কিছু করতে পারে না, স্যান্ডির এই যে এগুলো কিন্তু নেগেটিভ কন্ট্রোভার্সি। কারণ আমার তোমার চালচলন পছন্দ হচ্ছে না, তুমি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলছো, তুমি খোঁচাচ্ছ, আমরাও রেগে যাচ্ছি, আমরাও তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি। কিন্তু বাস্তব তো এটাই যে তুমি তোমার স্যান্ডিকে নিয়ে সংসার করছো এবং তুমি সুখে রয়েছো, তুমি ভালো রয়েছো, তুমি পালিয়ে বিয়ে করার পরেও এমন একটা স্বামী পেয়েছো যে তোমার হাত ছাড়েনি। তুমি নিজেও জানো তুমি কত কিছু করেছো, কত বিপদের মুখে পড়েছো, কত ঝামেলার মুখে পড়েছো, কত অশান্তির মুখে পড়েছো, তারপরেও কিন্তু স্যান্ডি তোমার পাশে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আছে।
এটাই তোমার কাছে বড় প্রাপ্তি, তোমার কাছে রিচুয়ালসগুলোর থেকে এটা বড় প্রাপ্তি যে তুমি এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছো এবং এমন একটা স্বামীকে নিয়ে তুমি পালিয়েছো, মানে এমন একটা ছেলেকে নিয়ে পালিয়েছো, এমন একটা স্বামী পেয়েছো। এরকম স্বামী খুব কম লোকের ভাগ্যেই জুটে, মানে কম মহিলাদের ভাগ্যেই জুটে, কম মেয়েদের ভাগ্যেই জুটে। সব স্বামী এরকম হয় না, সব স্বামী এতটা মেনে নিতে পারে না, সব স্বামী স্ত্রীকে প্রাধান্য দেয় না, সব জায়গায় স্ত্রীরা প্রাধান্য পায় না। বুঝতে পেরেছো? এবার একটা কথা বলি, তুমি বলছো যে 2020 সালে যখন করোনা প্রথম আমাদের এখানে কোভিড আসলো, তখন প্রচুর 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 কষ্টের মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে, কারণ সে সময় টিকটক ব্যান্ড হয়ে গেছে, সেই সময় হচ্ছে তোমার বাচ্চাটা ছোট ছিল, সাথে হচ্ছে তোমার কি বলে ওটাকে, স্যান্ডির কাজটাও চলে গেছে, মোটা অঙ্কের একটা টাকা পেতো, সেই কাজটাও কিন্তু প্রাইভেট কোম্পানিতে, সেই কাজটাও কিন্তু চলে গেছে। তোমরা দিক বিদিক শূন্য ছিলে। তারপরে তোমরা ওয়াইটিতে এসেছো এবং ওয়াইটির থেকে কষ্ট করে তোমরা টাকাটা ইনকাম করেছো, রোজগার করেছো, তারপরেও তোমরা সংসার চালাচ্ছ, এখন ভালো আছো, বিন্দাস আছো, কি বলবো, দুধে ভাতে আছো। তোমরা সারাটা জীবন দুধে ভাতে থাকো, সারাটা জীবন আমাদের কন্ট্রোভার্সির জন্য যারা আছে তারাও দুধে ভাতে থাকুক, আমাদের ব্লগাররাও দুধে ভাতে থাকুক, আমরা প্রত্যেকেই যেন দুধে ভাতে থাকি, এটাই সবার কাছে আর আমি ঠাকুরের কাছে সবসময় যেন প্রার্থনা করি। তবে তুমি নিজে স্বীকার করলে যে হ্যাঁ, ইউটিউব না থাকলে পরে আমি এরকম করতে পারতাম না, বা ইউটিউব না থাকলে হয়তো আমি খেয়ে পড়ে বাঁচতেই পারতাম না। এটা সত্যি কথা। নিজের ভিতটা না কোনো দিনও ভুলতে নেই ব্যান্ডি, কোনো দিনও ভুলতে নেই। তুমি তখনই একটা মানুষের মতন মানুষ হতে পারবে যখন তুমি তোমার নিজের ভিতটা, তোমার রুটটা তুমি শক্ত করে ধরে রাখবে। যদি তোমার মাটিতে না পড়ে ধরাকে যদি তুমি সরাজ্ঞান করো, তাহলেই কিন্তু তোমার পতন অনিবার্য। তুমি যে এই যে বলছো হ্যাঁ ইউটিউবের টাকাতেই আমার সংসার চলে, ইউটিউবের টাকাতেই আমি খেয়ে পড়ে বেঁচে রয়েছি, এটাকেই বলে হচ্ছে মাটির সাথে থেকে তুমি অনেকটা দূর পৌঁছে গেছো, 5 লাখের মতন তোমার চ্যানেল হতে চললো, তুমি প্রচুর টাকা ইনকাম করছো, তারপরেও তুমি কিন্তু এখানে এসে বারবার করে একটা কথায় বারবার করে বুঝিয়ে দাও এখানে এই দর্শকদের টাকাতেই আমি খাই পড়ি চলি, এবং ইউটিউব ছাড়া আমার আর কোনো ইনকাম সোর্স নেই, এ কথা তুমি কিন্তু পরিষ্কার করে বলো। এটাতে কিন্তু কোনো দ্বিমত নেই যে তুমি এটা বুক ঠুকে বলো, এবং এটা চরম সত্যি কথা, এটা মিথ্যে কথা তো নয়। এবং সত্যি কথা সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে বলতে হয়, সত্যি কথা বলতে কোনো দ্বিধাবোধ করতে হয় না, নিট অ্যান্ড ক্লিনভাবে সত্যি কথা বলতে হয়, 1 নম্বর। 2 নম্বর, তুমি যখন কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে যাও, আমি জানি না তোমার মধ্যে কি হয়, তুমি দর্শকদের তুলোধনা করতে শুরু করো। বহুবার এরকম তো উগ্র ম্যান্ডিকে আমরা দেখতে পেয়েছি, যেই ম্যান্ডি দর্শকদের পর্যন্ত ছাড়িনি, দর্শকদেরও ঠাস ঠাস উত্তর দিতে বাধ্য হয়। দর্শকরা কমেন্ট করবে, নেগেটিভ কমেন্ট করবে, কারণ তুমি কোনো না কোনো জায়গা থেকে তুমি নেগেটিভভাবে নিজেকে প্রেজেন্ট করেছো, এবং দর্শক তোমাকে নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে দর্শকের জন্যই তুমি বেঁচে রয়েছো। এই নেগেটিভ দর্শক যদি তোমাকে ভিউজ দিয়ে থাকে, তার প্রতিও তোমার কৃতজ্ঞতা থাকতে হবে। অত্যাধিক নেগেটিভ কমেন্টকে তুমি ইগনোর করতে পারো, কিন্তু তাকে গালিগালাজ দিয়ে তার লেভেলে তুমি নামতে পারো না, বা তুমি এই কাজটা করতে পারো না। কারণ আমি তো কমপক্ষে এই কাজটা করি না, আমাকে যে যত নেগেটিভ কমেন্ট করে না কেন আমি সুন্দর করে এড়িয়ে যাই, বা বলতে পারো আমি পুরোপুরি হাইড করে দেবো বা ডিলিট করে দেবো, কিছু একটা রিমুভ করে দেবো, কিছু একটা করবো। কিন্তু বেশিরভাগ নেগেটিভ কমেন্টও কিন্তু আমি এখানে লাভ রিয়াক্ট দিই, এবং আমার মনে হয় যে নেগেটিভ বলেছে ঠিক আছে, এতটাও খারাপ নেগেটিভ বলেনি। কারণ ওই নেগেটিভ ভিউয়ার্সও কিন্তু আমার কাছে বিশাল প্রাধান্য রাখে, তার কারণ যেরকম পজিটিভ ভিউয়ার্সরা আমাকে ভিউজ দেয়, আমাকে ভালোবাসা দেয়, সেরকম নেগেটিভ ভিউয়ার্সরা আমাকে ভিউজ দেয়, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মনের মধ্যে জেদ দেয়। বুঝতে পেরেছো? সেই জন্য দর্শকই হয়। তুমি মাঝে মাঝে যে দর্শকদের নিয়ে কন্টেন্ট করো, বা বলতে পারো দর্শকদের উল্টোপাল্টা কথা বলো, বাজে বাজে যে যেরকম কমেন্ট করে তা সেরকম উত্তর দাও না, এই জায়গাটাতে আমার ভীষণ আপত্তি। কারণ কি, তুমি নিজেও তো জানো ভালো এবং খারাপ উভয়ের ভিউজেই কিন্তু তোমার ইনকাম হচ্ছে, এই জায়গাটা ভুলো না, ঠিক আছে? এবার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে টাকাকে মূল্য দিতে শিখতে হবে। প্রচুর কষ্ট করেছো, নিজের ঘর ছিল না, নিজের টয়লেট পর্যন্ত ছিল না, রাস্তার কলে বাসন মাজতে তুমি প্রচুর কষ্ট করেছো। সেই জন্য টাকার মূল্যটা যে আমি বলবো না তুমি জানো না, তুমি বেশ টাকার মূল্য বুঝেছো। সেই কারণে তুমি যেই পরিস্থিতি থাকো না কেন, তুমি কিন্তু
মানে ভিডিওটা বন্ধ করো না, এটা কিন্তু ঠিক কথা। আচ্ছা, আরও একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের বললাম যে কন্ট্রোভার্সি চ্যানেলে কিছু কন্টেন্ট ক্রিয়েটার দিনে আমার কিছু বক্তব্য রয়েছে, না আমি কারোর নাম নিয়ে কিছু কথা বলছি না। দেখো, সেটা হচ্ছে আমরা এখানে প্রত্যেকেই কন্টেন্ট করতে এসেছি, আমরা এখানে প্রত্যেকেই ইনকাম করতে এসেছি। কেউ ভালোভাবে, কেউ ভদ্র ভাষায়, কেউ অভদ্র ভাষায়, কেউ নেগেটিভ ওয়েতে, কেউ পজিটিভ ওয়েতে, কিন্তু কন্টেন্ট কিন্তু প্রত্যেকেই করতে এসেছি, তাই না? তাহলে আমরা যখন এখানে খেলা করতে এসেছি, খেলতে এসেছি, মাঠে লড়াই করতে এসেছি, তাহলে আমি তো কমপক্ষে এটা কোনোদিনও আশা করতে পারি না মাঠের থেকে খেলোয়াড় কমে যাক। আমরা কোনোদিনও এটা, আমার পক্ষে এটা আশা করাটা ভুল। বলো যে আমি এটা আশা করতেই পারি না। কারণ কি বলতো, যত খেলোয়াড় থাকবে তত খেলে মজা হবে, যত মাঠে খেলোয়াড় থাকবে তত বেশি ইচ্ছা হবে ভিডিও করার, বুঝতে পেরেছো? কারণ তত বেশি কন্টেন্ট আমাদের মার্কেটে ছড়াছড়ি করবে। এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যে কিমা বিলুপ্ত প্রায়, কিমা বিলুপ্ত প্রায়, আর এখন হচ্ছে ঘোড়া, মানে হচ্ছে সুতপা বিলুপ্তর পথে। খুব আনন্দ, খুব উপভোগ করছে। দেখো, ভিউজের ওঠা নামা আমারও কাশি শুরু হয়েছে। ভিউজের ওঠানামা আমাদের জীবনে থাকবেই। আজকে কালকে আমার ভিউজ হয়নি, আজকে যে ভিউজ হবে না তা নয়। গতকালকে আমার ভিউজ হয়নি, আজকে আমার ভিউজ হবে আমি মনে করি। আজকেও যদি না হয় আগামীকাল হবে, আমি আশাবাদী। ঠিক আছে, তবে ভিউজের ওঠানামা রয়েছে, এবং ভিউজ দেখে যদি মনে হয় যে সুতপার ভিউজ এখন পড়ে গেছে, তার মানে কি সুতপাকে আর কেউ পছন্দ করছে না, ওকে আর কেউ দেখতে চাইছে না, বা ওর চ্যানেলটা বিলুপ্তের পথে। আচ্ছা, মেনে নিলাম তোমাদের কথা হিসেবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা হিসেবে, সুতপার চ্যানেল বিলুপ্তের পথে। সত্যি কি তাহলে সুতপা যদি বিলুপ্ত হয়ে যায় তোমাদের কোনো উপকার হবে? সত্যি একদম সুন্দরভাবে নিজেকে ঘেটে একটুখানি বলো তো, একটু করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে দেখে একটু বলো তো, সুতপার চ্যানেল যদি বিলুপ্ত হয়ে যায় তোমাদের কি কোনো উপকার হবে? না। সুতপার চ্যানেল যদি বিলুপ্ত হয়ে যায় তোমাদের উপকারের জায়গায় ক্ষতি হবে বেশি। যেরকম কিমার চ্যানেল বিলুপ্ত পথে, কিমা এখন কন্টেন্ট দিচ্ছে না, কিন্তু তোমরা দেখো তো কিছুদিন আগেও যখন কিমা কন্টেন্ট দিত, কিমা একজনকে প্রশ্ন করতো, অপর পক্ষ লোকও কিন্তু উত্তর দিত। তারপরে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ঝোপে থাকি, তারা ঝোপে কোপ মেরে সেই কন্টেন্টগুলোকে নিয়ে আমরাও ভিডিও করতাম, এবং কন্ট্রোভার্সি জোনটা একটা শোরগোল কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, কন্ট্রোভার্সি জোন ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট হতো। হ্যাঁ, কিছু ল্যাঙ্গুয়েজ খারাপ ছিল, কিন্তু কন্টেন্টে কিন্তু কোনো অভাব ছিল না। কিন্তু কিমা জবের থেকে চলে গেছে, মানে কিমার থেকে কন্টেন্ট পাওয়া বন্ধ করে গেছি, কোনো না কোনো জায়গায় কন্ট্রোভার্সি জায়গাটা একটু হলেও ঠান্ডা পড়েছে। এবার যদি শুও চলে যায়, শুও যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কন্ট্রোভার্সিটা করবেই বা কাকে নিয়ে? বা কন্ট্রোভার্সি জোনটা কি সেরকম উত্তেজনামূলক থাকবে যেরকম এখন উত্তেজনামূলক রয়েছে? সুতপা যখন একটা ভিডিও দেয়, যতই বলো, বুকে হাত রেখে বলো তো, সুতপা একটা ভিডিও দেওয়া মানেই তোমাদের কারোর একটা কন্টেন্ট পাওয়া নয় কি? আমাদের সবারই একটা করে কন্টেন্ট পাওয়া, এবং সুতপাও যখন কন্টেন্ট বের করে নিয়ে এসে কন্টেন্ট করে, সেরকম আমরাও সুতপাকে নিয়ে একটা করে কন্টেন্ট করি। তাহলে আমি তো কমপক্ষে চাই যে ওয়াইটি জোনে সবাই থাকুক, কন্ট্রোভার্সি জোনে সবাই থাকুক, প্রত্যেকে ভিডিও করুক, এবং আমরা প্রত্যেকে কন্টেন্ট করে নিজের চ্যানেলটা গ্রো করব। কারা এই বোকা কথা বলে গো? কারা এত বোকা মানুষ যারা হাঁটাও বলতে থাকে? আগে দেখো, ওই যে হাঁটাও যে বলছি, ওই হাঁটাওতে আমরা নিজেরাও হটে যাবো। চলো, এতটুকুই বলা ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।